শিল্পকলা আর আর্ট সারা পৃথিবীর সব জায়গায় জুড়ে, যেখানেই যাবেন সেখানে আপনি দেখতে পারবেন। সমুদ্র সৈকতেও তার প্রমাণ মিলল। দেখেন তারা মাছের সাথে খুব সুন্দর একটা বিল্ডিং বানাচ্ছে বালু দিয়ে। মন্দারমণিতে কিছুটা লোক সমাগম কম দেখলাম। ঈদের দিন হওয়া সত্ত্বেও লোক সমাগম এখানে কম, দীঘায় খুব বেশি হয়। সমুদ্র সারা জীবনই মানুষকে কাছে টানে। দেখেন তার একটা প্রমাণ, ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের বাবা মা সবাই এখানে আসছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আপনারা যারা মন্দারমণির প্রথম পর্ব দেখেননি, তারা প্রথম পর্ব দেখে এসে দ্বিতীয় ভিডিওর জন্য প্রস্তুতি নিতে পারেন এবং দ্বিতীয় পার্টটা দেখতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আমি নামলাম চাউলখোলা মোড়ে। যেহেতু নিউ দীঘাতে গেছিলাম, নিউ দীঘা থেকে 20 মিনিট থেকে আধা ঘন্টা লাগছে বাসে আসতে, 15 টাকা মাত্র ভাড়া। তো এখান থেকে এসে চাউলখোলা মোড়ে নামলাম। চাউলখোলা মোড় থেকে একটা অটো বা সিএনজি টাইপের এই ধরনের গাড়িতেই আপনার মন্দারমণি একেবারে সমুদ্র সৈকতে যাইতে হবে। তো চাউলখোলা মোড় থেকেই, এখান থেকে যেহেতু সমুদ্র সৈকতে অটো অথবা এই ধরনের সিএনজি টাইপের যে ছোট মিনি মিনি গাড়িগুলো আছে, এখান থেকেই যাইতে হবে। সেখান থেকে 30 টাকা মতো ভাড়া নিবে। তো সেইভাবেই খুঁজতেছি দেখি কোন অটোতে যাওয়া যায়। এমন সময় এক ভদ্রলোক, মানে এক সিএনজি চালক আমাদের ডাক দিলেন। ডাক দিয়ে তাদের কাছে গেলাম। এই যে এই চাউলখোলা মোড়টাতে দাঁড়ায় আছি, এখান থেকে একটা সিএনজিতে উঠবো। এই সিএনজি বা অটো যেটাই বলেন না কেন, এই চাউলখোলা মোড় থেকে মন্দারমণি যাবে আর কি। এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার আর 30 টাকা ভাড়া। তো দেখে শুনে একটা অটোতে উঠে পড়লাম। সিরিয়ালে ছিল এই অটোটা। তারপরে কিছুক্ষণের মধ্যে আর কি পৌঁছায় যাব। তা পুরো ভিডিওটা আপনাকে ধীর স্থির দেখতে হবে। মন্দারমণি কিভাবে আসলাম বা কিভাবে এখান থেকে কত দূরত্ব। ও হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে মোটামুটি আপনার গুগল মামাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে 173 কিলোমিটার। নিউ দীঘাটা ছিল 183 কিলোমিটার। তো তাহলে 10 কিলোমিটারের ডিস্টেন্স আর কি, 173 বা 171 কিলোমিটার এমন দেখলাম। সেখান থেকে যেহেতু সিএনজিতে উঠছি, সিএনজিতে ঠিক এসে নামছে দীঘার খুব কাছে। আর এখানে এসেই দেখতে পারলাম খুব সুন্দর একটা মন্দির। তো এখান থেকে আমরা নামলাম, নেমে চিন্তা করলাম এখন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াবো এই এরিয়াটা, প্লাস সমুদ্র সৈকতে ঘুরবো একটু। ও আপনাদের জানিয়ে রাখি, মন্দারমণিতে যারা ডিরেক্ট মন্দারমণি আসার চিন্তা ভাবনা করতেছেন, তাদের সিদ্ধান্ত একটু ভুল হবে। কারণ হচ্ছে দীঘাতে যদি হোটেলের কথা বলেন, হোটেল ভাড়া বা কস্ট কেমন, তো নিউ দীঘাতে হোটেলের ভাড়াটা বেশ কম। অনেক অনেক হোটেল ওখানে গড়ে উঠেছে, তার জন্য ভাড়াটা কম। আর মন্দারমণিতে হোটেলের ভাড়াটা হাই। এটা প্রায় 3000 টাকা থেকেই শুরু হয়ে যায়। মানে 3000 টাকা, বুঝতে পারছেন? ওখানে যেখানে 500, 600, 700, 800 বা 1000, 1200, 1500 টাকায় আপনার মোটামুটি মানের হোটেলগুলো হয়ে যাবে। তো সেখানে এখানে ভিআইপি হোটেল এবং হোটেলগুলো হচ্ছে 3000 টাকা, 4000, 5000 এমন পার নাইট। আর সত্যি বলতে মন্দারমণি যে সমুদ্র সৈকতটা, এই সৈকতটা বেশ ছোট। হ্যাঁ, দীঘা বা নিউ দীঘার তুলনায় বেশ ছোট এই মন্দারমণি সমুদ্র সৈকত, যার জন্যে লোকজনের সমাগমটাও কম হয়। আমি ঈদের দিনে আসছিলাম, আমাদের মুসলমান ভাইদের ঈদের অনুষ্ঠান ছিল। তো ঈদের সময় এসে পাড় দিয়ে, মানে সমুদ্র সৈকত দিয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখেন খুব সুন্দর একটা আর্ট হচ্ছে, মানে পানিটা ভেতর থেকে ফুলে ওঠার চেষ্টা করতেছে। এখানে বালুর একটা ঝড় মতো মনে হচ্ছে। তো এটা হচ্ছে সমুদ্রের পাড়ে, দৃশ্যটা বেশ ভালো লাগলো। আর সমুদ্রের পাড়ে দেখেন ভাই বোন আইস গোলা। ও গোলার লোভ কার কার আছে, তারা গোলাও খাইতে পারেন এখানে আসলে। তো এখানে দেখলাম একটা টেম্পোরারি গোলার দোকান। ফুচকা কি পৃথিবীর সব জায়গায় আছে কিনা কি জানি। এটা তো ইন্ডিয়া এবং বাংলাদেশে এটা প্রচুর ডিমান্ড। ফুচকা বা চটপটি বলেন, এইগুলার ডিমান্ড হিউজ। তো এখানেও তার ব্যতিক্রম কেন থাকবে? দেখেন মা শিশু সন্তান সহ নিয়ে আসছে, ফ্যামিলিরা নিয়ে আসছে। ও আরেকটা কথা জানাই দেখি, এই মন্দারমণি মূলত হচ্ছে কাপেলদের জন্য বেস্ট জায়গা। যেহেতু জনসমাগম কম, আর কাপেলরা সাধারণত একটু কাছাকাছি, একটু ফাঁকা জায়গা, একটু নিরিবিলি জায়গাটায় খুঁজে নেওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে মন্দারমণি তাদের জন্য আদর্শ। আর নিউ দীঘার কথা কি বলবো, নিউ দীঘায় প্রচুর মানুষের সমাগম, এটা তো সত্যি। তো সেখানে অবশ্যই অনেক মানুষ হলেই সেটা ভালো, কারণ মানুষজন অনেক দূর থেকে সেখানে আসে। তো অনেক লোকজন দেখার জন্যও আসে, এটাও ঠিক কথা। যার জন্যে নিউ দীঘা বা দীঘাটা তাদের জন্য বেস্ট। আর মন্দারমণি যারা আসতে যাচ্ছেন,
তারা একটা কথা মাথায় রাখেন, খুব কম লোকের সমাগম এখানে দেখতে পাবেন। অন্যান্য দিন কেমন হয় আমি জানি না, বাট আমি আসছিলাম যে ঈদের দিন, তো ঈদের দিনও দেখলাম লোকজনের সমাগমটা কম, অনেক বেশি হওয়ার কথা কিন্তু কম। তার মানে অন্যান্য দিন কি আরো কম হবে কিনা কি জানি। ও, বাংলাদেশের কক্সবাজার, এটা তো পৃথিবীর সবচাইতে দীর্ঘ সমুদ্র সৈকত। ওটা থেকেও নাকি নতুন একটা আরো বেশি দীর্ঘ সমুদ্র সৈকত, এটা আমার খুব বেশি জানা নেই ওটা সম্পর্কে, তার জন্য আমি বললাম যে বাংলাদেশেরটাই কক্সবাজার সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এবং কক্সবাজারে কারা কারা আসছেন, কারা কারা ঘুরতে গেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি কক্সবাজার কখনো যাওয়া হয়নি, যাব মনে করেছি, যেহেতু বাংলাদেশের নাগরিক, তো কক্সবাজার যাওয়াটা তো এটা বিনোদন বা পিকনিক স্পট বলেন, সমুদ্র সৈকতে স্পটটা যেটা, তো সেখানে তো অবশ্যই যাওয়া উচিত, কিন্তু সেখানে আমি যাইনি, যাওয়া হয়নি। ভিডিওটা করলাম সমুদ্র সৈকতে এসে, এবং বাংলাদেশ থেকে ঢাকা থেকে কলকাতা আসছি, কলকাতা থেকেও 183-84 কিলোমিটার ডিস্টেন্স পাড়ি দিয়ে ঠিক আসলাম হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘার পরে আবার শুনলাম ওখান থেকে মন্দারমণিও যাওয়া যায়, মন্দারমণি সমুদ্র সৈকতেও দেখতে পারেন, তো সেই জন্য শুনে শুনে মন্দারমণিটাও চলে আসলাম। মন্দারমণিতে গিয়েছিলাম 2024 সালের 5 এপ্রিল বা 6 এপ্রিলের দিকে আর কি। নিউ দীঘাতে গেলাম 4 তারিখে, আর তারপরে 6 তারিখে মেবি হচ্ছে, বা 6 তারিখ বা 5 তারিখে, পরের দিনই, খেয়াল নাই আর কি, অনেকদিন আগে। আর ভিডিওটা দেওয়া অনেকদিন পরে, মানে আমি ভিডিও ক্রোনোলজিক্যালি দিচ্ছি, এক জায়গা থেকে এক জায়গায় কতদিন স্টে করেছিলাম সেটা নিয়েও ভিডিওটা দিচ্ছি, যার জন্যে অনেকদিন পরেই ভিডিওটা এডিট করা হলো এবং ভিডিওটা দেওয়া হলো। সমুদ্রের গর্জন, ওয়াও, খুব সুন্দর আকারে ঢেউগুলো আসতেছে, এমন একটা আর্ট যা চোখের সামনে দেখলে চোখের শান্তি আর কি বলা যায়। ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক দূরে কাপেলরা আছে, 2টা কাপেল, তাদের ফটো হয়তো কেউ রিকোয়েস্ট করছে, যার জন্য একজন ভদ্রলোক তাদের ফটো তুলে দিচ্ছে বা ভিডিও করে দিচ্ছে। তো এই যে ফ্রন্টে নিয়ে আসলাম, ভিডিওর মান হয়তো খারাপ হয়েছে, বাট আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক দূরের ভিডিওটা, দেখেন কত দূর থেকে ভিডিওটা করলাম, জুম করে দেখাচ্ছিলাম। আমরা 2 জন চলে আসছি মন্দারমণিতে। তো মন্দারমণিতে আসার পর এই যে আপনার যখন সমুদ্র সৈকতে ঘুরবেন, মনের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনি চাইবেন যে খালি পায়ে হাঁটতে। খালি পায়ে হাঁটতে অন্যরকম একটা মজা লাগে। স্যান্ডেল পরে আসছিলাম, তো সেটা খুলে স্যান্ডেলটা হাতে নিয়ে তো খালি পায়ে হাঁটতে বেশ মজা লাগে। বালুর উপর, বালুটা পায়ের মধ্যে একটা আরামদায়ক ফিলিংস দেয়। এটা অনেকটা কি বলবো, যে ওই তুলা টাইপের একটা ফিলিংস, হালকা হালকা ডেবে যায়, আর পানির আবার ঝাপটা আসে, যেটা ঢেউ উপরের দিকে অনেক উপরে চলে আসে, এবং কিছুটা ঝাপটা আপনার পায়ে এসেও লাগবে। বেশ আরামদায়ক এই সমুদ্র সৈকতে হাঁটা। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কেউ দীঘাতে আসছেন কিনা, মন্দারমণিতে আসছেন কিনা, আসলে আপনার দীঘা এবং মন্দারমণির মধ্যে পার্থক্য কি পেয়েছেন, আর কোনটা আপনার কাছে বেশি ভালো লাগছে। তো আমার কাছে বেশি ভালো লাগছে দীঘা বা নিউ দীঘাটা, তবে মন্দারমণিটা খারাপ লাগেনি। তবে যেহেতু লোকজনের সমাগম একটু কম, তো বিভিন্ন এলাকার লোক বা বিভিন্ন ভাষার লোক এখানে যেহেতু খুঁজে পাওয়া কম যায়, দীঘাতে কিন্তু এই বিভিন্ন ভাষার লোকগুলা বেশি খুঁজে পাওয়া যায়। আর বিভিন্ন এলাকার এমনকি ফরেনারও আমার চোখে পড়েছে ওখানে দীঘাতে ঘুরতে আসতে। এরা মনে হয় যাবে হচ্ছে ওই বোট নিয়ে অনেক সমুদ্রের বেশ মানে সামনে আগায় যাবে, তো তার জন্য লাইফ জ্যাকেট পরে আছে। আমরা দুজনে আছি ফটো ভিডিও করার জন্য, পোজ নিচ্ছি, বিভিন্ন সময় ফটো তুলতেছি, মজা করতেছি। তো এখানে স্নান করা বা গোসল করাটা ঠিক হবে না, কারণ আমাদের খালি গায়ে মানে ভেজা কাপড়ে আবার দীঘাতে ফিরতে হবে। নিউ দীঘাতে হোটেল নেওয়া আমাদের, যার জন্য নিউ দীঘাতেই ফিরতে হবে সেখানে, তার জন্য এখানে আমাদের সাঁতার কাটা হবে না। দেখেন মানুষজন তো মোটামুটি আসছে, বাচ্চা একটা সামনে আছে, তাকে নিয়ে মজা করতেছে তার ফ্যামিলির লোকজন। যেহেতু ঈদের দিন ছিল, তো মুসলমান ভাইয়েরাও তারাও চলে আসছে এখানে এই মজাটা নিতে। আর একটা কথা বলে রাখি, আপনার সমুদ্র সৈকতে যখন যাবেন, তখন সমুদ্র সৈকতে যে মজাটা আপনারা পাবেন, তো সেটা পাহাড়ে গেলে পাবেন। আবার পাহাড়ের যে মজাটা আপনারা সমুদ্র সৈকতে এসে সেটা পাবেন না। সমুদ্রের ঢেউ দেখতে চাইলে অবশ্যই আপনাকে সমুদ্র সৈকতেই আসতে হবে। আর যদি পাহাড়ের নীরবতা, পাহাড়ের শুনশান, অনেক অনেক গাছপালা দেখতে চান, তাহলে আপনাকে পাহাড় অঞ্চলে যাইতে হবে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, মানে আনন্দ তো বটেই, যেহেতু সমুদ্র সৈকতের আনন্দ নিতে আসছি,
মন্দারমণি ঘুরতে আসছি, তো অবশ্যই আনন্দ তো হবেই। তো জলের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, মানে জলের ঢেউটা এসে আমাদের লাগতেছে, বাচ্চারাও আনন্দ করতেছে, শুধু বয়স্করাই না। দেখেন একটা কাপেল তাদের ফটো তুলতেছে। ও আরেকটা কথা যেটা না বললেই নয়, অনেকে আছে গাইড নেয়, তার মানে অনেকে আছে ফটো ভিডিও করানোর জন্য লোক ভাড়া করে। এটা আমার মনে হয় লোক ভাড়া না করাই উচিত, কারণ সমুদ্র সৈকতে গেলে অনেক অনেক মানুষ ঘুরতে আসে সেখানে, তো তাদের হেল্প চাইলে তারা করে, তারা ভিডিও করে দেয়, ফটো তুলে দেয়। আমিও দিয়েছি অনেকের, এই জন্য আমি জানি, এবং অনেকে আমাদেরও ফটো তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে, বললেই তারা হেল্প করে, তবে খুব কম সময়ের জন্য, তবে সেটা হেল্পফুল। গাইড না নেওয়াই ভালো, সেটা আপনাকে গাইডটা ভাড়া করার জন্য তো পয়সা খরচ করতে হবে। পানির ঝাপটা এসে পায়ে লাগছে, বেশ সুন্দর। ও সমুদ্রের পানি কিন্তু একেবারে লবণাক্ত, একদম নোনা জলে। সমুদ্র পানি সব সময় নোনা জলই হয়, মানে নোনা জল আর কি। সৈকতে ঘুরতে গেলে এমন এমন গাইড আপনারা পাবেন যারা ক্যামেরা নিয়ে ঘুরতেছে, ভিডিও করে দিবে অথবা ফটো তুলে দিবে। তো এই কথাটা তো আমি বললামই, একটু আগে আলোচনা করলাম। আমরাও শামুক ঝিনুক খুঁজে বেড়াচ্ছি সমুদ্র সৈকতে, কি পাই না পাই সেটাই আমরা আবার ভিডিও করে দেখাচ্ছি। এটা কি? ও একটা শামুক। শামুকগুলোও একটু আলাদা আলাদা টাইপের হয়, মানে আমরা যেটা নদীতে দেখি সেটা আলাদা, তার থেকে আলাদা। দেখেন সমুদ্র তীরবর্তীতে অনেক অনেক হোটেল গড়ে উঠছে, এবং হোটেলের সাথেই একেবারে সৈকত। এইটা কিন্তু সবচাইতে মনোমুগ্ধকর। আর একজন ব্যক্তিকে দেখলাম আর্ট করতে, বালির পাহাড় বানাচ্ছে। দেখেন কত সুন্দর সুন্দর পাহাড় বানাইছে, ছোট্ট ছোট্ট পাহাড়, তবে দেখতে অসাধারণ লাগছে। এবং পাহাড়ের উপরে সে লাস্ট বলছে যে পাহাড়ের উপরে আমি তারা মাছটা রাখবো, একটা তারা মাছ ধরে রাখছে, সেই মাছটাকে সে পাহাড়ের উপরে রাখবে, মানে টপে রাখবে আর কি। তো দেখেন ফ্যামিলি আসছে, বাচ্চা আসছে সাথে করে, আর তারা কতটা মজা করতেছে সমুদ্র সৈকতে এসে। ও একটা দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, ওই নৌকা টাইপেরই আপনার সেখানে আপনাকে নিয়ে যাবে, লাইভ যে সাপোর্ট আছে তো সেটা পরায় নিয়ে যাবে। তো তার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে তাদেরকে। সমুদ্রের পানি নাকি নীল হয়, মানে পানিটা নীল হয় না, তবে এই পানির উপর যে আকাশের নীল রংটা সেটার প্রভাবেই আর কি পানির উপরে যে ছায়াটা পড়ে তার কারণে আর কি সমুদ্রের জলও নীলাভ লাগে। তো এখানে এসে দেখতে পারলাম না সেটা, খুবই খুবই ঘোলা টাইপের জল, এটা একেবারে বালুটাকে ধুয়ে যেহেতু আসতেছে, তো সেই জন্যে একেবারে ঘোলা পানি। আর ঠিক একটু উপরেই দেখলাম পে অ্যান্ড ইউজ টয়লেট দেখতে পারলাম। টয়লেটে এসে অনেকে আছে গোসল করার জন্যে বা স্নান করার জন্যে, সমুদ্র স্নান করার জন্যে, যারা কাপড় চোপড় চেঞ্জ করবে তাদের জন্য মূলত এই টয়লেট। এখানে এসে মানুষজন তাদের ড্রেস চেঞ্জ করতে পারে এবং সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারে। খুব সুন্দর ব্যবস্থা। আর আশেপাশে দিয়ে আর কি খুব সুন্দর করে ছোটোখাটো করে মার্কেট তৈরি হয়ে থাকে। আর সমুদ্রের মার্কেটগুলা সাধারণত অন্যান্য জায়গার যে মার্কেট আছে তার থেকে একটু আলাদা হয়। কি জন্য? সমুদ্রের বিভিন্ন শামুক দিয়ে বিভিন্ন তৈরি জিনিসগুলা তারা দোকানে ওঠায়। তো অনেক রকমের মাছের আইটেম থাকে, যারা মাছগুলা খাওয়ার জন্য আর কি। তো এমন একটা মার্কেটেই আমরা হেঁটে বেড়াচ্ছি। কথা বলতে বলতে ভিডিওর অনেকটা শেষের দিকে চলে আসছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আগের ভিডিওটা আপনাদের কেমন লেগেছিল সেটাও জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ি এবং কমেন্টের উত্তর দিই। সব ধরনের জিনিস আপনারা জেনে নিতে পারেন কমেন্ট বক্স থেকে। মার্কেটটা কিন্তু বেশ ভেতরে ঢুকতেছে আর ভালো লাগা শুরু হচ্ছে। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ও বাচ্চাটা খুব কিউট, টুপি পরাইছে বাচ্চাটার। সো আজকের মতোই এখানেই, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।